নমস্কার সকলকে, আমি সৌরভ রায়। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ প্রথমবার একটি নতুন ডিটেকটিভ গল্প আপনারা শুনতে চলেছেন। বিক্রম চ্যাটার্জি সিরিজের প্রথম এপিসোড, 3টি খুনের রহস্য। গল্প পাঠে শুভধর। অন্যান্য চরিত্রে ব্রতদীপ, সৌরভ, দীপ্তিমান, সুস্মিতা, দিব্যেন্দু, বাল্মীকি, পূজা ও নীল। তাহলে আর বেশি দেরি না করে শুরু হতে চলেছে আজকের নিবেদন, 3টি খুনের রহস্য। দরজায় নক করার শব্দ শুনে মিস্টার তালুকদার বাইরের দিকে তাকালেন। দরজাটা সামান্য ফাঁক হয়ে রয়েছে, আর সেই দরজার ফাঁকের মধ্য থেকে একটা মুখ সামান্য ঢুকে এসেছে। ছোট ছোট করে ছাটা চুল, চোখে একটা কালো রঙের রোদ চশমা, গায়ে একটা সাদা রঙের গেঞ্জি, তার উপর দিয়ে কালো রঙের একটা জামা যার সমস্ত বোতামগুলো খোলা। বয়স খুব বেশি বলে মনে হলো না লোকটার, অন্তত প্রথমবার দেখে 40-এর নিচেই বলে মনে হলো। মিস্টার তালুকদার কি একটা কাজে যেন খুব ব্যস্ত ছিলেন। একবার গলা তুলে বললেন, রামমোহনকে কতবার বলেছি যে এই যাকে তাকে সবসময় আমার ঘরের দরজার কাছে আসতে দেবে না। আরে রামমোহন, রামমোহন, হ্যাঁ রামমোহন কোথায় গেল? রামমোহন বাইরে থেকে বলে উঠল, আমি তো অনেকবার বলেছিলাম, কিন্তু ওই লোকটা তো কোনো কথাই শুনলো না। এবারে মিস্টার তালুকদার একটু বিরক্ত হলেন। ফাইলটা বন্ধ করে রেখে টেবিলের ওপর দুটো হাতের চাপে বিরক্তিটা প্রকাশ করে বলে উঠলেন, দেখুন, আপনি কে সে বিষয়ে আমার খুব একটা আগ্রহ নেই। আপনি প্রেসের লোক হন কিংবা যেই হন, তাতে আমার কিছু আসে যায় না। আপনার যা লেখার আপনি লিখতে পারেন, তবে এই মুহূর্তে আপনার সঙ্গে খুনের ব্যাপারটা নিয়ে চিন্তায় রয়েছেন তো? আপনার চিন্তা সামান্য কমিয়ে দেওয়ার জন্যই তো আমি এসেছি। যদি ভেতরে আসতে দেন তাহলে একটু কথা বলতে পারি। এবার তালুকদার একটু অবাক হয়ে তাকালো লোকটার দিকে। ততক্ষণে সেই লোকটা তালুকদারের কথার অপেক্ষা না করে দরজাটা খুলে ভেতরে এসে পড়েছে। লোকটার পিঠের কালো রঙের জামাটা বেশ দামি বলেই মনে হলো। গলার কাছে ঝুলে থাকা একটা মোটা রূপোর চেন, হাতে একটা ঘড়ি। লোকটা কিন্তু দেরি না করে সোজা ঢুকে এসে উল্টো দিকের চেয়ারটায় বসে পড়ল। মিস্টার তালুকদার দেখলেন অভদ্রতার সীমা ছাড়িয়ে সে এখন পায়ের উপর পা তুলে বসেছে এবং সামনে টেবিল থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে ঘোরাতে শুরু করেছে। কে আপনি? আপনাকে তো আমি বসতে বলিনি, আর এইভাবে থানায় ঢুকে। মিস্টার তালুকদার, থানায় বসে ফাইল পড়ে কেসের সমাধান হবে না। 3 মাসে 3টে খুন, বুঝতে পারছেন? আপনি ভাবছেন ঘরে বসে আপনি চেষ্টা করে সমাধান করে ফেলবেন, কিন্তু এসব না ওই গল্পের বইতে হয়, ডিটেকটিভ উপন্যাসে হয়, কিন্তু বাস্তবে হয় না। এখনকার খুনি অপরাধীরাও ওই ব্যোমকেশ ফেলুদা গুলে খেয়েছে। হাত পায়ের ছাপ কিংবা সিগারেটের টুকরো ওরা রেখে যায় না। আমাদের তালুকদার আবার নিজের চেয়ারে বসে পড়েছিলেন। একটু থতমত খেয়ে বললেন, কিন্তু আপনি এত কিছু মানে আপনি? আমি বিক্রম চ্যাটার্জি ফ্রম সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই যে আমার আইডি কার্ড। আশা করি এবার আর আপনার কোনো অসুবিধা হবে না, তবে একটু দরজাটা বন্ধ করে দিতে হবে। আর আমার জন্য একটা জলের বোতল আনবেন প্লিজ। হ্যাঁ, আর চা কফি আনতে হবে না, যদিও এখন খাবো না। আর ঘরের এসিটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। তার কথা শুনে এবার মিস্টার তালুকদার চেয়ার ছেড়ে উঠে পড়লেন, কারণ আইডি কার্ডটার দিকে তাকিয়েই তিনি বুঝতে পেরে গেছেন এতক্ষণ তিনি যার জন্য এই অফিস ঘরে অপেক্ষা করছিলেন তিনিই এসেছেন। তালুকদার আর দেরি না করে এগিয়ে গেলেন দরজাটার দিকে। দরজা বন্ধ করার সময় মুখ বাড়িয়ে রামমোহনকে বললেন, রামমোহন, এখানে যেই আসুক না কেন কাউকে ঢুকতে দেবে না। রামমোহন অবাক হয়ে গেল। আশ্চর্যও হলো বটে। একটু আগেই লোকটাকে ঢুকতে দেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করছিল, আর এখন অন্য কাউকে যাতে ঢুকতে না দেওয়া হয় সে কথা বলছেন। লোকটার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? মিস্টার তালুকদার মানে সুব্রত তালুকদার হলেন এই ক্রাইম ডিপার্টমেন্টের হেড। তিনি এখানকার ক্রাইম বিভাগের যে কেসগুলো সমস্যা তৈরি করে সেই কেসগুলোই হাত দেন। বর্তমানে 3 মাসে 3টে কেসের একটাও সমাধান হয়নি,
তাই থানার আন্ডার থেকে কেসটা যখন তার আন্ডারে এসেছে তখনই তাকে উঠে পড়ে লাগতে হয়েছে। কিন্তু 3টে মাস কেটে যাওয়ার পরেও কোনো সুরাহা হয়নি। তাই সেন্ট্রাল থেকে একজন অফিসারের সঙ্গে তিনি নিজেই যোগাযোগ করেছিলেন যাতে এই কেসের একটা সুরাহা হয়। তাই আজ এই বিক্রম চ্যাটার্জি এখানে এসে পৌঁছেছেন। বিক্রম চ্যাটার্জি নামটা তিনি জানতেন, কিন্তু এর আগে তার সঙ্গে পরিচয় হয়নি কখনো তার। আপনি এসে পড়ায় যে আমি কতটা খুশি হয়েছি সেটা আপনাকে আমি বলতে পারবো না। এই ব্যাপারগুলো নিয়ে না এতটাই চিন্তায় আছি যে আপনাকে বোঝাতে পারবো না। আপনি তো বুঝতেই পারছেন, এই পরপর 3টে খুন হওয়ায় পাবলিক ক্ষেপে আছে। আর নিউজ চ্যানেলগুলো তো বিভিন্ন জায়গায় পাবলিক ব্যাপারটা নিয়ে যে ভীষণভাবে নাড়াঘাটা করছে। কত রকম যে কথা হচ্ছে। কাপড় ধরে টানাটানি করলে তো লোকে কথা বলবেই মিস্টার তালুকদার। এগুলো তো আর ওই 500 টাকা চুরি কিংবা হাত পা ভাঙার কেস নয়। রেপ হয়েছে সুব্রত বাবু, 3 মাসে 3টে রেপ। সুব্রত তালুকদার মুখটা সরিয়ে নিলেন। তাই দেখে বিক্রম একটু হেসে বলল, শুনতে খারাপ লাগছে, তাহলে বাংলায় বলি ধর্ষণ। আর পুলিশ ডিপার্টমেন্ট মানে আপনাদের এই 3টে থানার আন্ডারে যে কেসগুলো হয়েছে 3 জায়গাতেই পুলিশ কি করছে, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ব্যাপারটা তেমন নয়, পুলিশ নিজে তো চেষ্টা করছেই। প্রাথমিক তদন্তে কোনো তথ্য বা কোনো সূত্র পাওয়া যায়নি, কোথাওই কিছু নেই। এমন ভাবে কাজগুলো করা হয়েছে যে শরীর থেকে এমন কিচ্ছু পাওয়া যাচ্ছে না যেখান থেকে কোনো ক্লু পাওয়া যাবে। কাজটা করার পর কোনো একটা কেমিক্যাল দিয়ে তাদের গোটা শরীরকে ওয়াশ করে দেওয়া হচ্ছে। আর মৃত্যুটা হয়েছে ভয়ঙ্কর ভাবে। কেউ যেন কোনো ভারী কিছু দিয়ে গলার ঠিক মাঝামাঝি জায়গায় বেশ অনেকক্ষণ ধরে প্রবলভাবে চাপ দিয়ে গেছে, আর গলার হাড়ও ভেঙে গেছে। একটা ব্যাপার কিন্তু বেশ পরিষ্কার, অপরাধীদের কাছেও বেশ অনেকটা সময় থেকে যাচ্ছে। হ্যাঁ, মানে আসলে মিসিং হওয়ার সঙ্গে সঙ্গে হয়তো কেউ রিপোর্ট লিখেছেন, কিন্তু পুলিশ ব্যাপারটা জানতে পারছে না। 3টে খুন হয়েছে, তাই তো? কোন কোন এলাকায়? একটা রাজারহাট এলাকা, একটা বেলঘড়িয়া, আর একটা সেক্টর 5। বিক্রম যেন ভাবল একটু। চোখের সানগ্লাসটা ততক্ষণে সে খুলে সামনের টেবিলের উপরে রেখেছে। সামনে রাখা পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে হাতটা দিয়ে কপালের কাঁটা দাগের কাজটায় একবার হাত রাখল। তালুকদার এইবার ভালো করে বিক্রম চ্যাটার্জির দুটো চোখ দেখলেন। চোখটা ঠিক কালো নয়, তার মধ্যে একটা হালকা লালচে ভাব রয়েছে। ফর্সা চেহারা, উচ্চতা 6 ফুট 3 ইঞ্চির কাছাকাছি। দেখে মনে হবে যে কোনো একজন বলিউডের নায়ক বোধ হয়। একটু মেকআপ চাপিয়ে নিলেই এক্ষুনি সিনের জন্য তৈরি হয়ে যাবে। তালুকদার তার হাতের কাছে থাকা বেলটা টিপতে গেল, আর তখনই তার মনে পড়ে গেল দরজা বন্ধ করার জন্য তিনি নিজে উঠলেন না কেন। বেল টিপলেই তো বাইরে থেকে রামমোহন এসে পড়ত। প্রাথমিক তদন্তে যে ফাইলগুলো আছে সেগুলো আমার চাই। আচ্ছা, আরেকটা কথা, এই সমস্ত অফিস আমার পছন্দ নয়। হোটেলে থাকার ব্যবস্থা চলবে না। এমন একটা জায়গা খুঁজে দিন যেখানে আমি শান্তিতে আমার কাজ করতে পারবো। তবে আমার সঙ্গে একজনকে প্রয়োজন, অবশ্যই ক্রাইম ডিপার্টমেন্টের কাউকে হতে হবে যে আমার সাহায্য করতে পারবে। আশা করছি এতে আপনার কোনো সমস্যা নেই মিস্টার তালুকদার। না না, আমার কোনো সমস্যা নেই। আপনি একটু বসুন, আমি সমস্ত ব্যবস্থা করছি আপনার জন্য। দেরি আমার কিন্তু একদম অপছন্দের মিস্টার তালুকদার, আপনাকে তো ফোন করে বলেইছিলাম। তালুকদার একটু অবাক হয়ে গেলেন, আর তারপরেই তার মনে পড়ে গেল মাত্র আধ ঘন্টা আগে আসা ফোনটার কথা। তাই তো তিনি অবাক হয়ে তাকালেন বিক্রমের দিকে। বিক্রমের মুখে তখন চাপা হাসি। যতটা সম্ভব পুলিশের তরফ থেকে আমরা চেষ্টা করছি স্যার। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়, পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। সে তো ফাইল দেখে বোঝাই যাচ্ছে। আর 3টে খুনের জায়গাতে কোথাও থেকে কি এমন কিছু খুঁজে বার করা যায়নি, কিংবা জিজ্ঞাসাবাদ করে এমন কিছুই কি জানা যায়নি যেখান থেকে সন্দেহ হতে পারে? প্রত্যেকটা ফাইল নিট অ্যান্ড ক্লিন, একটাও খটকা নেই। আমরা ক্রাইম ডিপার্টমেন্টে কাজ করছি নাকি ধোবাখানাগুলো সবকিছু পরিষ্কার করে রাখছি? হ্যাঁ, বিক্রমের কথায় সঞ্জয় একটু অপমানিত বোধ করছিল, কিন্তু তালুকদার তাকে বারবার বলে দিয়েছিল বিক্রম চ্যাটার্জির কেস হিস্ট্রি কিন্তু খুব ভালো। যে কটা কেস হাতে নিয়েছে সব কটাকে সে সমাধান করেছে। কিন্তু তার ব্যবহার আর কথাবার্তা একটু সহ্য করে নিতে পারলেই
সঞ্জয় বিক্রম চ্যাটার্জির কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। আর এখন এই মাথার ওপর খাড়ার মতো ঝুলতে থাকা এই সমস্যাটাও সমাধান হয়ে যাবে। তাই অপমানটা হজম করে নিয়ে সঞ্জয় বলল, রাতের বেলা আপনার খাওয়ার জন্য কিছু একটা অর্ডার করে দিলেই হবে বলে আশা করছি। আচ্ছা, কাছাকাছি কোথাও মাটন বিরিয়ানি পাওয়া যায়, বেশ জমিয়ে রান্না করে এমন? তাহলে আর অর্ডার করতে হবে না, কাছাকাছি কোনো দোকান থেকে একটা আনিয়ে দাও। আমার আবার রাতের বেলা একটু মাটন বিরিয়ানি না হলে চলে না। আর তার সঙ্গে রঙিন জলের ব্যবস্থা আছে তো? সরি স্যার, ওসব আমার চলে না। তাহলে জীবনে আর কি করলে? যদি একটু রঙিন জলই না পেটে পড়লো তাহলে কাজ হবে কি করে? শোনো, রাতের বেলা আমরা কাজ করব, তুমি এখন বেরিয়ে পড়ো। মাটন বিরিয়ানি, তার সঙ্গে 3 মাসের মধ্যে আশেপাশের কলকাতা চত্বরের আশেপাশে যেখানে যত রেপ এবং সেই সম্পর্কিত খুন হয়েছে তার সমস্ত ফাইল আনো আমার জন্য, একটাও যেন বাদ না যায়। ফাইলগুলো জোগাড় করে তারপর তুমি সেগুলো পৌঁছে দিও। চাইলে থাকতে পারো, নাহলে চলে যেতে পারো। এমনিতেও তুমি থেকেই বা কি করবে? স্যার, এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আপনার কিন্তু এভাবে আমায় বলার অধিকার নেই। তাই নাকি? গায়ে লাগছে নাকি তোমার? মাসে একটা করে মেয়ে রেপ্ট হওয়ার পর খুন হয়ে যাচ্ছে, আর তুমি এখানে বসে আমি রাতের বেলা কি খাবো তাই প্রশ্ন করছো? হ্যাঁ, পুলিশের বড় অফিসারদের পা চাটতে পারলে আর কিছু চাও না তোমরা, তাই না? এখানে চুপ করে বসো, এখন কিচ্ছু দরকার নেই, পরে ভাবা যাবে। এই 3 নম্বর কেসটা দিয়ে আমরা শুরু করব, কারণ আগের কেসগুলো খানিকটা পুরনো হয়েছে, সেখান থেকে কিছু জিনিস খুঁজে বার করতে সময় লাগবে। প্রথমে 3 নম্বর কেস, এই যে এইটা। অলিভিয়া সেন, পার্ক সার্কাসের কাছে বাড়ি, আর সেক্টর 5-এর একটা অফিসে কাজ করত। প্রতিদিন 9:30 নাগাদ অফিস থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট পৌঁছতে প্রায় ঘন্টাখানেক। তারপর তার বাড়িটা সেখান থেকে একটু ভেতরের দিকে। তার মৃতদেহ পাওয়া গেছে পার্ক স্ট্রিটের কাছে, তার সেক্টর 5 থেকে আসা পর্যন্ত তার উপর আততায়ী নজর রেখেছিল। আচ্ছা, এই যে এই জায়গাটা যেখানে মৃতদেহ পাওয়া গেছে, তার আশেপাশের লোকেশন কি আছে? আশেপাশে বলতে একটা বড় গলি থেকে ছোট গলির মুখ, তারপর বড় বড় কয়েকটা বাড়ির পেছনের দিকের রাস্তাটা, একটু সামনে এগিয়ে গেলে একটা ছোট ডোবা মতো রয়েছে, তার পাশে জঙ্গল, সেখানেই মৃতদেহটা পাওয়া গেছে। কিন্তু স্যার, সমস্যাটা হলো এই অলিভিয়া সেন নিরুদ্দেশ হয়েছিল 2 দিন আগে। তার বাড়ির লোকেরা রিপোর্ট করেছে পরদিন বিকেলে, এবং সেই মতো খোঁজ করতে গিয়ে আমরা মৃতদেহ পেয়েছি 2 দিন পরে ওখানে। অথচ যেদিন রাতে অলিভিয়া নিখোঁজ হয় সেদিন এবং পরদিন রাতেও কিন্তু ওই এলাকা দিয়ে বেশ কয়েকজন যাতায়াত করেছে। তার ব্যাপারটা হলো, প্রথমে কিডন্যাপ করা হয়েছিল, তারপরে রেপ এবং তারপরে খুন। কিন্তু শরীরে কোনো কিছু পাওয়া যায়নি, কোনো রকম? না স্যার, শরীরে কোনো কিছুই পাওয়া যায়নি, শুধু কাটা ছেঁড়া দাগ ছিল। পোস্টমর্টম রিপোর্ট বলছে রেপ করা হয়েছে খুব বীভৎসভাবে, কিন্তু তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। কেমিক্যাল দিয়ে গোটা বডি এমনভাবে ওয়াশ করা হয়েছে যাতে কোনো রকম হাতের ছাপ পর্যন্তও না থাকে। আর বডি যখন পাওয়া গেছিল তখন বডিতে কোনো কাপড় ছিল না। শুয়োরের বাচ্চাগুলোকে ফাঁকা রাস্তায় জামা কাপড় খুলে ল্যাংটো করে গুলি মারতে হয় সঞ্জয়। কিছু তো একটা আছে, এমন কিছু একটা যেটা থেকে আমরা এই কেসটার কিছু করতে পারবো। স্যার, আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল সবকিছুই আমরা করেছি। যেমন মেয়েটার পরিবারের সঙ্গে কথা বলা, তার অফিসের কলিগদের সঙ্গে কথাবার্তা বলা, এমনকি ওই এলাকায় আশেপাশে যাদের থাকা সম্ভব তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। মেয়েটার মোবাইল নাম্বার ট্রেস করেও দেখা হয়েছে, কিন্তু অস্বাভাবিক কিছুই চোখে পড়েনি। ওভাবে হবে না, আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। একটানা এতক্ষণ ধরে কথাগুলো বলে চেয়ারটা থেকে উঠে দাঁড়ালো বিক্রম। সিগারেটটা বেশ অনেকটাই ফুরিয়ে এসেছিল। পেছনের দিকের বন্ধ জানলার পাল্লাটা সামান্য ফাঁকা করতেই পেছন থেকে ঠান্ডা হাওয়া ভেসে এলো। ঘড়িতে এখনো রাত 10টা। কলকাতা চত্বরে রাত 10টা খুব বেশি রাত নয়। 12টা না বাজলে এখানে সন্ধ্যা হয় না। সঞ্জয় রায় টেবিলের উপরে বসে টেবিলের উপরে ছড়িয়ে থাকা ফাইলগুলো বারবার ভালো করে চোখ বুলিয়ে নিতে হঠাৎ করেই বলে উঠল, একটা ব্যাপার আছে স্যার। যেদিন অলিভিয়া সেন যেদিন নিরুদ্দেশ হয় সেই দিন অফিস থেকে সে কোনো একটা কারণে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল, অন্তত আধা ঘন্টা আগে, ওই 9:30টার জায়গায় 9টার সময়। কিন্তু কেন, সে ব্যাপারে কেউ কিছুই বলতে পারেনি। বিক্রম সিগারেট শেষ করে জানলা দিয়ে বাইরে ফেলল। তারপর চেয়ারের কাছে এসে বলল,
সঞ্জয়, এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া কিংবা পায়ে তেল মেরে উপরে উঠে আসা, এইসব ক্ষেত্রে পুলিশের মতো ভাবলে হবে না। অপরাধীর মতো করে ভাবতে হবে। যেভাবে অপরাধী কাজ করছে সেইভাবে ভাবতে হবে। শোরের বাচ্চাগুলো মাঝে মাঝে পুলিশের থেকেও বেশি বুদ্ধি ধরে, বুঝলে? স্যার, আপনার মানে মুখের ভাষাটাই কি এরকম, নাকি আপনি একটু রেগে গেলে এইসব বলে থাকেন? বিক্রম সামান্য হাসল। চেয়ারের উপর বসে সামনের ফাইলটা বন্ধ করে বলল, মুখের ভাষাটাই কি সব হলো? আরে সঞ্জয়, তুমি এই ব্যাপারটা ঠিক বুঝবে না, এখনো তোমার বোঝার মতো বয়সটা হয়নি। সঞ্জয় আর কিছু বলল না। এক মনে ফাইলের মধ্যে মুখ ডুবিয়ে রেখে কি যেন খুঁজতে লাগলো। অলিভিয়া সেন, তার মৃত্যুটা হয়েছে সবার শেষে, এবং তার মৃতদেহ ঠিক আগের দুটো খুনের মতোই পাওয়া গেছে। এটাতে ওরা তেমন কিছুই খুঁজে বার করতে পারল না। শুধু একটা ব্যাপার, সেদিন অলিভিয়া সেন অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছিল। ওই দিন সঞ্জয় আর বিক্রম মিলে গেল অলিভিয়া সেনের সেক্টর 5-এর সেই অফিসে। প্রথমে দারোয়ান বাধা দিল, পরে পুলিশের লোক শুনে আর আটকাতে পারল না। ওরা সোজা গিয়ে ঢুকলো যে ডিপার্টমেন্টে অলিভিয়া সেন কাজ করত, সেই ডিপার্টমেন্ট হেডের ঘরে। ভদ্রলোকের নাম তন্ময় বিশ্বাস। পুলিশের ঝামেলায় তাকে আগেও পড়তে হয়েছিল, তাই একটু বিরক্তির সাথেই ভদ্রলোক বলল, দেখুন, এ ব্যাপারে আমরা পুলিশকে আর কিছু সাহায্য করতে পারবো না। এক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে অনেক সময় নষ্ট হয়েছে আমাদের কোম্পানি লসে যাচ্ছে, তার উপর এমন একটা ঝামেলা নিয়ে বারবার পুলিশ। ঝামেলা? কিসের ঝামেলা? ঝামেলা নয় তো কি, যদিও এতে আমাদের কি? আপনারা তো জেরার নামে বারবার এখানে ওখানে এসে বিরক্ত করতে থাকবেন। আপনাদের তো কিছু না, কিন্তু কথা তো আমাদেরকে শুনতে হয়, তাই না? বারবার এই সমস্যার জন্য আমাদের কাজের ঘাটতি হচ্ছে। ওপর মহলতে কিন্তু শুনবে না, পুলিশ এসে বিরক্ত করছিল, আর আপনাদের। সঞ্জয় অবাক হয়ে গেল এরপরের বিক্রমের কাজ দেখে। বিক্রম একবার উঠে বাইরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর দরজাটা ভেজিয়ে দিয়ে আবার ঘরে এসে নিজের চেয়ার ছেড়ে এগিয়ে গেল তন্ময়ের চেয়ারের দিকে। তারপর তন্ময়ের গাল লক্ষ্য করে একটা সজোরে চড় মেরে বলল, ঝামেলা? বউয়ের ফোনটা যেই এলো সঙ্গে সঙ্গে কাতলা মাছের টোপ গেলার মতো করে ফোন তুললি। যদি অলিভিয়া সেনের জায়গায় তোর বউয়ের কিছু হয়েছে তো সরে বাচ্চা, হ্যাঁ? তোদের মতো এই লোকগুলোর জন্যই পুলিশকে কথা শুনতে হয়। সাহায্য করবি না, আর পুলিশ কিছু করতে না পারলে তখন পুলিশের দোষ। বিক্রম বোধ হয় ডান গালে খুব একটা সুবিধে করতে না পেরে বাঁ গালেও একটা চড় মারত, কিন্তু তার আগেই সঞ্জয় বলে উঠল, স্যার কি করছেন? সিসিটিভি লাগানো আছে। বিক্রম এসে নিজের চেয়ারে বসল। হঠাৎ করে যে এমন একটা ব্যাপার ঘটতে পারে সেটা বোধহয় তন্ময় বিশ্বাস করেও বুঝে উঠতে পারেনি, তাই সে একটু থতমত খেয়ে গেল। তারপর কোনো রকমে বলল, আপনি আমার গায়ে এভাবে হাত দিতে পারেন না। আপনি জানেন কত লোকের সঙ্গে আমার চেনাশোনা আছে? হ্যাঁ, পুলিশের সঙ্গে আমার চেনাশোনা আছে। তোর ওসিকে বলবি আমার ছিঁড়ে নিতে। এখন চুপচাপ আমার প্রশ্নের উত্তরগুলো দে, নইলে ওসিকে ফোন করার আগে তোর ফোন এবং তুই দুটোই আস্ত থাকবি না। তন্ময় আর কিছু বলল না। বিক্রম সামান্য হেসে বলল, সেদিন অলিভিয়া সেন অফিস থেকে আধ ঘন্টা আগে ছুটি নিয়ে চলে গেছিল কেন? ঠিক বলতে পারবো না, তবে পুলিশকে আমি আগেই বলেছি বেশ কয়েকদিন ধরেই অলিভিয়া কেমন যেন একটু অন্যরকম ছিল, কিছু একটা যেন তার মধ্যে চলছিল। তবে আমাদের এখানে এমনটা অনেকেরই হয়, আমিও সেটাই ভাবছিলাম কোনো পার্সোনাল প্রবলেম হয়তো। কিন্তু সেদিন সকালে এসে যে তাড়াতাড়ি যাওয়ার কথা বলেছিল, আমি জিজ্ঞেস করতে বলল, আজ আমার একটু কাজ আছে স্যার, আজ একটা জায়গায় যাওয়ার কথা আছে। ঠিক আছে, এখন তো করছো করো, কিন্তু এর পরে কিন্তু এসব একদম চলবে না। তুমি তো জানোই এতদিন ধরে কাজ করছো। ওকে, আজ ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল থেকে এসব কিন্তু আর হবে না। হ্যাঁ, কাল প্রয়োজন হবে না স্যার, আজকেই কাজ হয়ে যাবে। কিন্তু আপনি তো এর আগে এই কথাগুলো আমাদের বলেননি। বিক্রম সামান্য হেসে বলল, এর আগে পর্যন্ত মনে হচ্ছিল কেসটা ঝামেলার, কিন্তু এখন থেকে আশা করছি সেটা আর ঝামেলা বলে মনে হবে না। কি তাই তো মিস্টার? তন্ময় মাথা নাড়ালো। আরও বেশ কিছুক্ষণ কথা বলে অলিভিয়ার ব্যাপারে আরও কয়েকটা তথ্য তন্ময় জানালো। বিক্রম আর সঞ্জয় অফিস থেকে বেরিয়ে এলো। সঞ্জয় বলল, কিন্তু ব্যাপারটা হলো অফিস থেকে বেরিয়ে অলিভিয়া কাউকে ফোন করেনি, এমনকি তার ফোনেও কারোর ফোন আসেওনি। তাহলে সে কি জন্য তাড়াতাড়ি ছুটি নিয়েছিল? তার বাড়ির লোকেদের সাথে কথা বলে এই ব্যাপারে আমরা কিছুই জানতে পারিনি। তার বাড়ির লোকেরা জানতোই না যে অলিভিয়া তাড়াতাড়ি বেরিয়েছিল।
হয়তো সে কাউকে জানাতে পারেনি, কিংবা এমনটাও হতে পারে যে তার অফিসের সামনেই হয়তো কেউ এসেছিল যার সঙ্গে সে বেরিয়েছে। তাই বাড়িতে ফোন করার কিংবা অন্য কিছু করার প্রয়োজন হয়নি। আচ্ছা, আশেপাশের দোকানগুলোতে জিজ্ঞাসা করে দেখেছিলে? আশেপাশের দোকানে, হ্যাঁ, ওই সামনের দোকানটায় জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু এ ব্যাপারটা খেয়াল করেনি বলেছে। সারাদিনে রাস্তা দিয়ে কত লোকজন যাতায়াত করে। এভাবে হবে না। দেখো, এখান থেকে বাস ধরার জন্য যেতে হবে একটু সামনের দিকে। ওলা কিংবা উবের বুক করলে সেটা একদম অফিসের সামনে চলে আসবে। সেই সময় যদি কি যেন বেশ ভালো করে ভাবল বিক্রম, তারপরে বলল, আচ্ছা, যে সময় এখানে অলিভিয়া বেরিয়েছিল, মানে 9টা নাগাদ, সেই সময় এই এলাকায় আশেপাশে বেশ কিছু মোবাইল নাম্বার অ্যাক্টিভ থাকবে, তাই তো? খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অবস্থা হয়ে যাবে স্যার। ওই সময় এদিকের বিভিন্ন অফিসে ছুটি হয়। 100-200 বললে ভুল হবে, 5000 লোকজন সেই সময় আশেপাশের এলাকায় থাকে, কিংবা তার বেশিও হতে পারে। সেখান থেকে আপনি কিভাবে খুঁজবেন? বুঝলে সঞ্জয়, এই নেটওয়ার্ক আমাদের যেমন বিভিন্ন কাজে সাহায্য করে, তেমন বিভিন্ন কাজে সমস্যায়ও ফেলে দেয়। এত লোকের মধ্যে থেকে একজনকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এত লোকের মধ্যে থেকে নিশ্চয়ই অলিভিয়াকে খুঁজে পাওয়া যাবে। একটা কাজ করো, যেদিন অলিভিয়া নিখোঁজ হয়েছিল সেই দিন 9টা থেকে 10টা যে সময়টা, তার এখান থেকে বাড়ি যাওয়ার সময় ধরতে পারো। সেই সময় তার মোবাইল নম্বরটা কোথায় কোথায় গেছিল সেটা একবার ট্রেস করে দেখো। সঞ্জয়, তুমি হয়তো ভাবছো আমি অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছি, কিন্তু এটাই করতে হবে। এই তৃতীয় খুনের ব্যাপারটাকে সমাধান করতে পারলে কেন জানি না মনে হচ্ছে বাকি খুনের রহস্যগুলো বেরিয়ে আসবে। 3টে খুনই তো একই প্যাটার্নের। হ্যাঁ স্যার, 3টে খুনেই মৃত্যু, আর মিশনে দুটোর মধ্যে প্রায় 1-2 দিনের ফারাক। আর 3টে ক্ষেত্রেই মৃতদেহ এইরকমভাবেই কেমিক্যাল ওয়াশ করা হয়েছে। তার সঙ্গে মৃতদেহ পাওয়া গিয়েছিল জামা কাপড় ছাড়া, মানে সম্পূর্ণ মৃত অবস্থায়। এই 3টে খুনের মধ্যে একটা সূত্র খুঁজে বার করতে হবে। পরদিন সকালে সঞ্জয় বিক্রমের আস্তানা থেকে বেরিয়ে পড়ল। বিক্রম এখানে একাই থাকে। মাঝে মাঝে সঞ্জয় আসে এ ব্যাপারে কোনো নতুন তথ্য পেলে তাকে জানানোর জন্য। শুধু তাই নয়, সঞ্জয় এবং মিস্টার তালুকদারের সঙ্গে বিক্রমের মাঝে মাঝে কথাও হয়। বিক্রম একটা কথা বুঝতে পারছিল, কোনো না কোনোভাবে এই অলিভিয়া সেনের 9:30টার জায়গায় 9টার সময় বেরিয়ে যাওয়াটা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তার জন্য যা করতে হবে তাতে সময় লাগবে বইকি। কিন্তু এই সময়টার মধ্যে বিক্রম একবার এই অলিভিয়া সেনের বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাইল। তাই বাইরে থাকা ঠিকানাটা দেখার পরে সঞ্জয়কে ফোন করে ঠিকানাটা একবার কনফার্ম করে নিল। তারপর সেদিন দুপুরের দিকে গিয়ে পৌঁছল অলিভিয়া সেনের বাড়িতে। দেখুন, মেয়েটা আমার যে এইভাবে চলে যাবে আমাদের ছেড়ে, তা কখনো ভাবতে পারিনি। এত রাতে ওর ফিরে আসাটা মোটেই আমার পছন্দ হতো না, কিন্তু আমি রক্ষণশীল প্রকৃতির নই। আমি সবসময় মনে করতাম আমার ছেলের মতো আমার মেয়েটাও নিজের ইচ্ছে মতো কাজ করুক, নিজের পায়ে দাঁড়াক। সবসময় সব কিছুতে ওকে আমি স্বাধীনতা দিয়েছিলাম। মেয়েটাও কিন্তু আমার সমস্ত কথা শুনতো সব সময়, আমাদের না জানিয়ে কখনো কিছুই করতো না। দেখুন, আমার মনে হচ্ছে এই গোটা ব্যাপারটার মধ্যে এমন কিছু একটা আছে যেটা আমাদের চোখের বাইরে চলে যাচ্ছে। মানে এই কিছুদিনের মধ্যে আপনার মেয়ের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? এবার অলিভিয়া সেনের মা মানবী কথা বলে উঠলেন। আমি লক্ষ্য করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, মাসখানেক আগে আরেকটা মেয়ে ঠিক এইরকমভাবেই খুন হয়েছিল বেলঘরিয়ার কাছে। ওই ব্যাপারটা নিয়ে সে রীতিমতো চিন্তিত ছিল, আর মাঝে মাঝেই বলতো এই ব্যাপারে যদি ও কিছু করতে পারতো তাহলে অবশ্যই করত, এবং পুলিশকেও সাহায্য করত। তাছাড়া কয়েকদিন ধরে যেন মনে হচ্ছিল যে কেমন একটা চিন্তায় ছিল। আমি প্রশ্ন করলেই ও বলতো, ওই মেয়েটা বড্ড কষ্ট পেয়ে মরেছে, কিন্তু এটা কোনো সাধারণ খুন কিংবা রেপ নয়, এর পেছনে অনেক কিছু লুকিয়ে আছে। আপনি পুলিশকে এই সমস্ত কথা এর আগে বলেছেন? না, কারণ পুলিশের ব্যাপারে তো আপনি বুঝতেই পারছেন,
পুলিশ গোটা ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছিল। পুলিশ বলতে চাইছিল আমার মেয়ের সঙ্গে কারোর কোনো রকম একটা সম্পর্ক ছিল, আর সেই কারণেই নাকি এটা হয়েছে। তবে ওই অফিসার আপনাদের সঙ্গে জানি রয়েছেন, আর উনি আমাদের সঙ্গে কথা বলেছিলেন। তবে ওনাকে আমি বলেছিলাম। স্যার, পোস্টমর্টম রিপোর্টে কিন্তু এটা লেখা আছে যে মেয়েটি কিছুদিন ধরে কোনো একটা ব্যাপার নিয়ে বেশ চিন্তিত ছিল এবং 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 আমার কেন জানি না মনে হচ্ছে এই অলিভিয়া সেন, ওই বেলঘরিয়ায় যে মেয়েটি মারা যায়, সেই মেয়েটির ব্যাপারে কিছু একটা জানতে পেরেছিল। আমারও এখন তাই মনে হচ্ছে। মেয়েটাকে সব সময় বলতাম বাইরের সমস্যা থেকে দূরে থাকবে, কোথাকার সমস্যা কখন নিজের কাছে এসে পড়বে। আমার কথা শুনলো না আমার কথা। এখন তো মনে হচ্ছে তখনই ওকে বারণ করা দরকার ছিল। এতটা বেশি স্বাধীনতা না দিলেই হয়তো ভালো হতো। কখনো যদি ওকে আটকাতাম তাহলে হয়তো এমন কিছু আজ হতো না। ভুল করছেন মিস্টার সেন। আপনার মেয়ে যদি সত্যি সত্যি মেয়েটির খুনের তদন্তের ব্যাপারে কোনো কিছু জানার চেষ্টা করে থাকে, তাহলে সেটা আপনার পক্ষে গর্বের কথা। কিসের গর্ব? হ্যাঁ, আমার মেয়েটা তো মরে গেল, কেউ কিচ্ছু করতে পারলো না। এমনকি পুলিশও মাঝখানেক হয়ে যাওয়ার পরেও হাতের উপর হাত গুটিয়ে বসে আছে। পুলিশ হাতের উপর হাত গুটিয়ে বসে নেই মিস্টার সেন, পুলিশ তার কাজ করছে। আপনার মেয়ের সঙ্গে সেদিন রাতে অন্য কেউ একটা ছিল, এটা আমার ধারণা হচ্ছে। একমাত্র সেই সবকিছু জানে। আপনার মেয়ের কোনো বন্ধু বান্ধব বা কেউ যার সঙ্গে তার পরিচিতি আছে? না, তেমন কেউ নেই। আর তাকে ফোনে খুব বেশিরভাগ সময় অফিসের কলিগদের সঙ্গে কথাবার্তা বলতে শুনেছি। আর স্কুল কলেজের বন্ধু বান্ধবের সঙ্গে ওর খুব একটা যোগাযোগ ছিল না। মেয়েটা আমার একাই থাকতে ভালোবাসতো। মোবাইল নাম্বার ট্রেস করেও এমনটাই বোঝা গেছে। অফিসের কলিগদের সঙ্গে কথাবার্তা, কিন্তু তাহলে সঞ্জয় না, এখন থাক। আরও কিছুক্ষণ কথাবার্তা বলে বিক্রম আর সঞ্জয় বেরিয়ে এলো অলিভিয়া সেনের বাড়ি থেকে। বাইরে বেরিয়ে গাড়িতে উঠতে উঠতে বিক্রম বলল, সব সালা ভিতর ডিম, একটু এদিক ওদিক হয়েছে কি সবাই ভয় পেয়ে যায়। স্যার, বাইরে থেকে ব্যাপারটা বলতে খুব সহজ বলেই মনে হয়, কিন্তু আমার মতে রমানাথ বাবুর ভয়টা খুব স্বাভাবিক। অলিভিয়া সেন যাই করতে যাক না কেন, কাজটা তো সে করতে পারেনি, আর তাছাড়া নিজেও প্রাণ হারিয়েছে। তাহলে আসল লাভটা কি হলো বলুন তো? এইসব মেন্টালিটিগুলোর জন্যই না সমাজের উন্নতি কিচ্ছু হচ্ছে না। তুমি সালা পুলিশ হয়ে এইরকম কথা বলছো? হ্যাঁ বলছি স্যার, কারণ আপনি সব কিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, আমরা পারি না। আর আমাদের সবসময় ওপর মহলের কাছে বাধা থাকতে হয়, হাত খুলে কোনো কিছু করতে পারি না। আমরা চাইলে কাউকে শ্যুট করতে পারি না, চাইলে কাউকে ঘাড় ধরে টেনে আনতে পারি না স্যার। আমাদের অনেক জায়গায় হাত পা বাঁধা থাকে, অথচ আমাদের উল্টো দিকে যারা থাকে তাদের হাত পা খোলা থাকে। তাদের বন্দুকের প্রত্যেকটা গুলি আমাদের বুকের দিকে তাকিয়ে থাকে। বিক্রম সঞ্জয়ের কাঁধ চেপে ধরে বলল, যদি মনে হয় ডিউটি করতে গিয়ে আইনের বাঁধন তোমার হাত আটকাচ্ছে, তাহলে বাঁধন ছিঁড়ে ফেলবে, আর পরে যা হবে দেখা যাবে। আর তুমি আমায় শিখিও না। এই আইনের হাতে বন্দি থাকতে গিয়ে আমি লাইফে যা হারিয়েছি সে কথা তুমি কল্পনা করতে পারবে না সঞ্জয়। তাই যা জানো না সেটা নিয়ে বেশি কথা বলো না। সরি স্যার, আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি? অলিভিয়ার সঙ্গে সেই সময় সেখান থেকে একটা মোবাইল নাম্বার বেশ কিছু দূরে এগিয়েছিল। আগে সেই মোবাইল নাম্বারটার সন্ধান করো, আর অলিভিয়ার ফোনটা শেষবার কোথায় বন্ধ হয়েছিল সেটা দেখতে হবে। বিক্রমকে নামিয়ে দিয়ে সঞ্জয় চলে গেল। বিক্রম নিজের ঘরের দরজার কাছে এসে তালাটা খুলতে যাবে, এমন সময় পেছন থেকে একটা পায়ের শব্দ শুনতে পেল, একটা চাপা পায়ের শব্দ। বিক্রমের জন্য যে জায়গাটা বেছে নেওয়া হয়েছে, জায়গাটা বিক্রমের খুব পছন্দ হয়েছে। এদিকে শহরের কোলাহল, গাড়ি ঘোড়া, এমনকি আলোর ঝলকানি কম, একটু ভেতরের দিকে। একদম এলাকাটার শেষ প্রান্তের দিকেই ছোট্ট বাড়িটা। বাড়ির চারপাশে পাঁচিল দিয়ে ঘেরা। এখানে বিক্রম ছাড়া আর কেউ থাকে না।
প্রয়োজনীয় যা জিনিসপত্র দরকার হয় সমস্ত কিছুই সঞ্জয় নিয়ে আসে। তবে কি একটা কাজে আজ সন্ধ্যায় সঞ্জয়কে চলে যেতে হলো। শব্দটা শুনে বিক্রম সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। পেছন ফিরতেই বুঝতে পারে পায়ের শব্দটা প্রাচীরের একপাশে সরে গেল। তার এক হাতে চাবি, অন্য হাতে একটা রিভলভার। কিন্তু কি করবে বুঝতে পারল না দেখে মনে মনে ভাবল, যে অপেক্ষা করছে সে কি আমার জন্য অপেক্ষা করছে? কিন্তু আমি যে এখানে আছি সেটা তো কারো জানার কথা নয়। সঙ্গে সঙ্গে একটু আগে খুলে রাখা বাড়ির ভেতরে ঢোকার গেটের কাছটা থেকে কে যেন ছুটে এলো ভেতরের দিকে। আর সঙ্গে সঙ্গে বিক্রম রিভলভারটা পেছনের দিকে তুলে গুলি চালাতে যাবে, এমন সময় দেখতে পেল একটা পাগল, মাথায় এলোমেলো চুল, ছেঁড়া জামা। সে ছুটতে ছুটতে এগিয়ে আসছে সামনের দিকে। পাগলটা বিক্রমের গায়ের উপরে এসে পড়তে দেখে বিক্রম একপাশে সরে গেল। ঠিক তখনই দেখা গেল তার পিঠ থেকে রক্ত বেরিয়ে এসেছে। অবাক হয়ে বিক্রম তাড়াতাড়ি লোকটাকে তুলতে গিয়ে বুঝতে পারল তার পিঠে গুলি লেগেছে। আর সঙ্গে সঙ্গে তাকাতেই মনে হলো বাড়ির সামনের যে ফাঁকা জায়গাটা আছে সেখানে একটু দূরে বড় বড় কয়েকটা বাড়ি রয়েছে। সেই বাড়ির দিকেই কেউ দৌড়চ্ছে। লোকটাকে নামিয়ে রেখেই বিক্রম ছুটতে লাগলো সামনের দিকে। রিভলভার তুলে একবার গুলিও চালালো, কিন্তু লোকটা ছুটে গেল সেই বাড়িগুলোর আড়ালে। বেশ কিছুক্ষণ ঘুরেও কিছুই করতে পারল না। সঙ্গে সঙ্গে মোবাইলটা তুলে সঞ্জয়কে ফোন করে সমস্যাটা জানিয়ে লোকটার কাছে আসতে দেখা গেল লোকটা বিড়বিড় করছে। কিন্তু বিক্রমের মনে হলো লোকটা হয়তো মারা যাবে। লোকটা বিড়বিড় করে বলল, ওরা ওরা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। লোকটা বিক্রমের জামার কাছটা টেনে ধরল। বিক্রমের জামার সামনের বোতামগুলো ফটফট করে ছিঁড়ে গেল। লোকটা ঢলে পড়ল মৃত্যুর কোলে। ব্যাপারটা কি হলো? তাহলে কি ওই লোকটা আমাকেই মারার জন্য এখানে এসেছিল? কিন্তু আমাকে মারার জন্য যদি আসে তাহলে তাহলে তো এতটা রাস্তা আমি হেঁটে এলাম, তখনই কিছু করতে পারতো। বিক্রমের মাথায় এইবার কিন্তু কিছুই আসলো না। মনে মনে দাঁত কিরমির করতে করতে বলল, যদি এই বুলেটে আমার নাম লেখা থেকে থাকে এবং সেই বুলেট লাগে এই লোকটার গায়ে, তাহলে বন্দুক ধরা হাতটাকে আমি যদি ঘুরিয়ে দিতে না পারি, তাহলে আমার নাম বিক্রম চ্যাটার্জি না। দেখুন বিক্রম চ্যাটার্জি, বেশ কয়েকদিনই তো হলো। আপনার কাজের আপডেটটা কি? আমি আপনাকে প্রশ্ন করছি না, আপনি আপনার মতো কাজ করতেই পারেন, তবে তবে জানতে চাইছি কারণ বুঝতেই তো পারছেন এই ব্যাপারটা খুবই লবলঙ্কা। কিচ্ছু খুঁজে পাইনি, কেউ কিছু বলতে রাজি নয়। অলিভিয়া সেনের অফিস, তার বাড়ি, কোথাও থেকে কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন কল না অন্য কিছু, তার সঙ্গে কারোর শত্রুতা নেই, কিচ্ছু নেই। তাহলে হঠাৎ করে মেয়েটার সঙ্গে এমন যে কেন হলো? তাহলে আপনি 3 নম্বরটা ছাড়ুন, 2 নম্বর আর 1 নম্বরটাকে সার্চ করে দেখুন। দেখুন 3টে ভিকটিমের মধ্যে মাসখানেকের একটা কিন্তু গ্যাপ রয়েছে। কেউ প্ল্যানিং করে কাজটা করছে, কিন্তু কে যে করছে সেটাই বুঝতে পারছি না। না মিস্টার তালুকদার, যখন এই কেসটা আমি হাতে নিয়েছি তখন এই কেস সমাধান না করে বাকিগুলোর দিকে এগোবো না। তাছাড়া 3টে খুনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো আছেই। আমার মনে হয় তৃতীয় ভিকটিম অলিভিয়া সেন এই দ্বিতীয় ভিকটিমের ব্যাপারে জানতে পেরেছিল। কি নাম জানো এই দ্বিতীয় ভিকটিমের? হ্যাঁ, রত্না হালদার, তাই তো? তার মানে আপনি বলতে চাইছেন এই তৃতীয় ভিকটিম দ্বিতীয় ভিকটিমের ব্যাপারে এমন কিছু জানতে পেরেছিল যেটা আমাদের কাছে সাহায্য করতে পারে। আর সেই কারণেই তাকে মরতে হলো। কিন্তু ব্যাপারটা হলো মেয়েটির সঙ্গে কেউ একজন ছিল। সেদিন সেক্টর 5-এর ওই অফিস থেকে বেরিয়ে যাওয়ার পরে মেয়েটির সঙ্গে একটি মোবাইল নাম্বার ওই বেলঘড়িয়ার পথে রওনা হয়েছিল, কিন্তু মাঝামাঝি জায়গায় 2টো নাম্বার আলাদা হয়ে যায়। আর ট্রেস করে দেখা গেছে তারপর থেকে দ্বিতীয় নাম্বারটা এবং প্রথম নাম্বারটা এক জায়গাতেই বন্ধ। যেখান থেকে আমরা ওই মেয়েটির মোবাইল কুড়িয়ে পেয়েছি ঠিক সেইখানে। তার মানে আপনি বলতে চাইছেন একসাথে দুজনকে কেউ কিডন্যাপ করেছিল? কিন্তু দ্বিতীয় যে রয়েছে সে কি? দ্বিতীয় ভিকটিম রত্না হালদারের পরিচিত একজন। তার সঙ্গে এই মেয়েটির দ্বিতীয় ভিকটিমের কিভাবে দেখা সাক্ষাৎ হয়েছে তা আমি জানি না, কিন্তু আসলে যে ব্যাপার হলো এদের দুজনের মধ্যে কখনোই ফোনে কথা হয়নি। কিংবা হয়েছে
অন্য কোনো নাম্বার থেকে হয়েছে, এমন কোনো একটা নাম্বার যেগুলো বিভিন্ন দোকান কিংবা অন্য কোনো জায়গায় পাওয়া যায়। সেক্টর 5-এর আশেপাশে দু একটা দোকান থেকে এই ছেলেটি, মানে যার নাম হলো বিভাস হালদার অর্থাৎ রত্না হালদারের ভাই, তার সঙ্গে অলিভিয়া সেন বেশ কয়েকবার কথা বলেছে, কিন্তু অলিভিয়া নিজের ফোন থেকে কখনোই ওই নাম্বারে ফোন করেনি। তার মানে এরা দুজনে ইচ্ছে করে নিজেদের নাম্বারে কথা বলছিল না, বাইরে থেকে অন্য কোনো নাম্বারে কথা বলছিল। কিন্তু কেন? এদের নাম্বারটা ট্রেস করা যায় না? নাম্বারটা অন করলে কার সঙ্গে কথা বলেছে, কি কথা বলছে, এই সমস্যাগুলোর কিছু না কিছু জানা যেতে পারে স্যার। নাম্বারটা ট্রেস করা হচ্ছে, কিন্তু এখন তো মনে হচ্ছে মানে তার মানে বড় সড়ো একটা চক্র রয়েছে এর পেছনে। মিস্টার চ্যাটার্জি, আপনার কি মনে হয়? এখন আমার মনে হচ্ছে কাল আমার উপরে আক্রমণ হয়েছিল। আচ্ছা, কেউ জানলো কি করে যে আমি এখানে আছি? এই ব্যাপারে তোমার মত কি? আমার বাড়ির ঠিকানা তুমি আর মিস্টার তালুকদার ছাড়া আর কেউ জানে না। আপনার বাড়ির ঠিকানা আমি, সঞ্জয় এবং যে দালালটা বাড়ি ঠিক করে দিয়েছে সে ছাড়া অন্য কেউ কিচ্ছু জানে না। তাহলে ওই দালালি হলো আসল শুয়োরের বাচ্চা। আগে ওকে ধরতে হবে। সঞ্জয়, তুমি দালালের খোঁজে লোক পাঠাও। আশা করছি সে তার বাড়িতে নেই, কারণ আমার উপর অ্যাটাক হলেও কাজটা কিন্তু সে করতে পারেনি। এবার আমরা কি করব? অপেক্ষা করতে হবে। এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে, বুঝলে? আচ্ছা, আমায় এমন কয়েকটা লোক দিন তো যারা পুলিশের গুপ্তচরের কাজ করে, তাদেরকে নিয়ে একটা কাজ করাতে হবে। আর সঞ্জয়, তুমি আমার সঙ্গে চলো তো। এখানে আর কোনো কাজ নেই, একটা প্ল্যান করতে হবে। সঞ্জয় আর বিক্রম আবার ফিরে এলো সেই বাড়িতে। সেই বাড়িতে বসে পুলিশের কয়েকজনের গুপ্তচরকে মোবাইলে যোগাযোগ করে ওরা একটা প্ল্যান করলো। সেই প্ল্যান মতো এই দ্বিতীয় ভিকটিম রত্না হালদারের ভাই বিভাস হালদারের খোঁজ চলতে লাগলো। তার সঙ্গে সঙ্গে খোঁজ চলতে লাগলো যে জায়গাগুলোতে তৃতীয় ভিকটিম আর বিভাসের ফোনটা নিরুদ্দেশ হয়েছিল সেই জায়গাগুলো। বিভাসের সঙ্গে শেষবার যাদের কথা হয়েছে তাদেরও খোঁজ খবর চলল। এই সমস্ত করতে করতেই প্রায় 3টে দিন কেটে গেল। তারপরেই বিক্রমের হাতে এসে পৌঁছল একটা অদ্ভুত তথ্য। বিভাসের একজন কাছের বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে বিক্রম জানতে পারে বিভাসের সন্দেহ হয়েছিল তার দিদি রত্না হালদারের খুনের পেছনে একটা বড় সড়ো কারো হাত রয়েছে। সে কথা বিভাস তার বন্ধুকে জানিয়েও ছিল। গোপনে এই সমস্ত ব্যাপারে খোঁজখবরও করে চলছিল এবং তাকে সাহায্য করেছে রত্নারি কলেজের একটি বন্ধু, অর্থাৎ অলিভিয়া আর রত্না একই কলেজে পড়তো। সঞ্জয়, তোমরা পুলিশ, তোমরা এই কাজটা করতে পারলে না? তিনজন যে একই জায়গায় পড়তো সেটা খুঁজে বার করতে পারলে না? কিন্তু স্যার, 3 জনের কলেজ আলাদা। আমি খোঁজ নিয়ে দেখেছি, তাদের কলেজ, টিউশন সমস্ত জায়গায় আলাদা। সমস্ত জায়গা আলাদা হতে পারে, কিন্তু একটা জায়গায় ওরা আসতো। দেখো, কলেজ শেষ করার পর ওরা 3 জনই 1 বছরের জন্য এই জায়গাটা থেকে একটা নার্সিং কোর্স কমপ্লিট করেছিল। একবার দেখো, প্রথম মাসে রত্না এবং তৃতীয় ভিকটিম অলিভিয়া 3 জন এই একই জায়গা থেকে একই বছর একটা কোর্স কমপ্লিট করেছিল নার্সিংয়ের উপরে। সঞ্জয় অবাক হয়ে গেল। বিক্রম পুলিশের খোঁচরের সাহায্যে খবরগুলো খুঁজে বার করেছিল, কিন্তু সঞ্জয় এমনটা ভাবতে পারেনি। তথ্য প্রমাণ এবং সূত্রের অভাবে কেসটা কেমন যেন ধুলো পড়তে শুরু করেছিল। বিক্রমের আগমনে সেই কেসটা যেন নড়ে চড়ে উঠল। সঞ্জয় বুঝতে পারল কেন মিস্টার তালুকদার বলেছিলেন বিক্রমের মুখের ভাষা এবং ব্যবহার খারাপ হলেও তার কাছে থাকলে অনেক কিছু শেখা যাবে। সঞ্জয় বলল, এবার আমরা কি করব? ওই নার্সিং শেখানোর সেন্টারটায় গিয়ে একবার জিজ্ঞাসাবাদ করে দেখব। একদম ঠিক বলেছো। ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, আর সবাই তোমায় সুসুর করে বলে দেবে যে কে কি করেছে, কোথায় কি হয়েছে। আরে বুঝতে পারছো না? ব্যাপারটার পেছনে একটা বড় সড়ো চক্র রয়েছে। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। আমার উপর যে গুলি চালানোর মতো রিস্ক নিতে পেরেছে তারা সহজ প্রকৃতির নয়। তুমি দেখতে পাচ্ছ না, 3টে খুন হয়েছে, অথচ কোনো সামান্যতম সূত্র নেই। শুধুমাত্র অলিভিয়া সেনের আধ ঘন্টা আগে তাড়াতাড়ি বেরিয়ে আসাটাই আমার কাছে খটকা লেগেছিল, আর সেই কারণেই এখন আমাদের হাতে কিছু রয়েছে। না হলে সবকিছু কেউ ইচ্ছে করে পরিষ্কার করে দিয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন যে পুলিশের হাত থাকতে পারে? শুধু হাত থাকতে পারে নয়, হাত আছে। এই 3টে থানায়, এই 3টে কেসে যারা হেল্প করেছিল তাদের সঙ্গে একবার কথা বলতে হবে। আর তুমি যে এই নার্সিংহোম, কি যেন ওই সেবানিকেতন নার্সিংহোম,
সেখানকার ব্যাপারে সমস্ত খোঁজ খবর খুঁজে বার করো। এটা একটা প্রাইভেট নার্সিং হোম। এর মালিক কে, এখানে কতজন লোক থাকে, কি কি কাজ হয়, সমস্ত কিছু খুঁটিনাটি আমার চাই। আর তার সঙ্গে এবছরের এই 3 জন এখান থেকে নার্সিংয়ের কোন কোর্স কমপ্লিট করেছে, সেই বছর এদের সঙ্গে আর কে কে ছিল, সব সব খবর চাই আমার। সঞ্জয় তার কাজ বুঝে নিয়ে বেরিয়ে পড়ল। তখন সন্ধ্যা হয়ে এসেছে। বিক্রম ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে বড় খাতাটা বার করল। এই কেসের ব্যাপারে এখনো পর্যন্ত যা জানা হয়েছে সব কিছু সে সেখানেই লিখে রেখেছে। বুঝতে পারছিল প্রথম খুন থেকেই তৃতীয় খুন হয়েছে। এই 3টে খুন এক সুতোয় বাঁধা। এমনটা হতেই পারে যে প্রথম খুনটার কোনো তথ্য দ্বিতীয় ভিকটিম জানতে পেরেছিল এবং দ্বিতীয় ভিকটিমের তথ্য জানতে পেরেছিল তৃতীয় ভিকটিম। কিন্তু কেউ তাহলে কথাগুলো বাইরে বলতে পারল না কেন? পুলিশ কিংবা নিজের বাড়ির লোক, এমনকি অন্য কোথাও, এমনকি অলিভিয়া সেন তো নিজের বাড়িতেও কোনো কিছুই খুলে বলেনি। তাহলে তাদের বাঁধা ছিল কোথায়? বিক্রম চুপ করে বসে থাকতে থাকতে ফোনের দিকে তাকিয়েছিল। তখনই তার গ্যালারিতে ছবিগুলো আরেকবার ভেসে এলো। সম্পূর্ণ নিরাবরণ একটা শরীর। পুলিশ যখন ছবি তুলেছে ততক্ষণে তার গায়ে সাদা কাপড় চাপিয়ে দেওয়া হয়েছে। ওর সঙ্গে সঙ্গে বিক্রমের মনে পড়ে গেল গোটা শরীর এমনভাবে কেমিক্যাল দিয়ে ওয়াশ করা হয়েছে যাতে কোনো রকম ট্রেস না পাওয়া যায়। আর ঠিক তখনই তার মাথায় একটা সম্ভাবনা খেলে গেল। এমনটা নয় তো যে এই 3 জন খুন হয়েছে একটাই কারণে? তেমন হলে এই 3 জন এমন কিছু একটা জানতে পেরেছিল যার সঙ্গে এরা নিজেরাও কোনোভাবে জড়িয়েছিল, আর সেই কারণে এরা নিজেরাও ভয় কাউকে কিছু বলতে পারেনি, নিজেরাই খোঁজ খবর করতে গেছে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েক বছর আগে মুম্বাইতে তার সমাধান করা একটা কেসের কথা তার মনে পড়ে গেল। সেখানেও একটা কেসে এমনভাবে পরপর খুন হয়ে চলছিল। সকলেই ভাবছিল সিরিয়াল কিলিং, কিন্তু সিরিয়াল কিলিং নয়, কেউ প্ল্যান মাফিক কাজগুলো করে চলেছিল। 3টে খুনের মধ্যে এখানে যেমন মিল রয়েছে সেখানে কোনো মিল ছিল না। তারপরও দেখা গেছিল একটাই লোক 3টে খুন করেছে একটাই কারণে। তার মানে তৃতীয় খুন এই অলিভিয়া সেনের সঙ্গে সঙ্গে আমাদের এই সম্পর্কেও খোঁজ করতে হবে, আর তার সাথে সাথে অলিভিয়া কি জানতে পেরেছিল সেটা জানা দরকার। আমাদের উল্টো দিক থেকে এগোতে হবে, প্রথমে তৃতীয়, তারপর দ্বিতীয় এবং তারপরে প্রথম। কারণ প্রথম থেকে শুরু করতে গেলে বোধহয় তেমন কিছু খুঁজে পাবো না এখন। বিক্রম চেয়ারে হেলান দিল। ঠিক তখনই তার মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা কানে চেপে ধরতে বোঝা গেল অপর প্রান্ত থেকে পুলিশের দেওয়া সেই গুপ্তচর ফোন করেছে। সে বলছে, স্যার, আপনার কথা মতো যেখানে ওই মেয়েটার মোবাইলটা বন্ধ হয়েছিল আর ছেলেটার মোবাইলটাও বন্ধ হয়েছিল সেখান থেকেই। এই দিকটায় লোকজন খুব একটা আসে না, বুঝলেন। তবে একটু আগে একটা লোক ওই জঙ্গলের দিকে ঢুকেছে, লোকটাকে ফলো করেছি। ওখান থেকে বেরিয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলতে বলতে সামনের দিকে যাচ্ছে। কি করব স্যার? চেষ্টা করো কোনোভাবে একটা ছবি তুলে রাখতে। একটা ছবি থাকলে বাকিটার সমস্যা হবে না। তুমি একটু সাবধানে থেকো। দেখো তোমার উপরে যেন কারো নজর না পড়ে। আমার মনে হচ্ছে এখানে আর কেউ আসবে। লোকটা তেমনি কথা বলছে, কিছু তো খুঁজছে ওরা স্যার। বিক্রমের মনে হলো তার মাথা থেকে যেন বিদ্যুৎ তরঙ্গের মতো একটা কি ছিটকে গেল। বিক্রম বলল, খুঁজছে? ওই জঙ্গলের জায়গাটায় পুলিশ তো তেমন কিছু খুঁজে পায়নি, তাহলে নিশ্চয়ই এমন কিছু একটা আছে যেটা আমাদের সাহায্য করতে পারে। তুমি একটা কাজ করো, তুমি ওখান থেকে চলে এসো। তোমায় ফলো করতে হবে না। তুমি এমন জায়গায় দাঁড়িয়ে থাকো যেখান থেকে ওই ফোন দুটো যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটা দেখা যায়। সেখানে কে কে এলো সেটা তুমি নজর রাখো। আমি পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। বিক্রম ফোনটা রাখতে যাবে এমন সময় অপর প্রান্ত থেকে একটা গুলির শব্দ আর চিৎকার ভেসে এলো। হ্যালো হ্যালো, মনে হচ্ছে সঞ্জয়কে ফোন করতে হবে। পুলিশ ফোর্স নিয়ে ওই জায়গাটা যেতে হবে, না হলে আমারই ভুল হয়েছে। এতটা ভরসা করা ঠিক হয়নি। এই জায়গাটা আমার একবার দেখার দরকার ছিল। সঙ্গে সঙ্গে বিক্রম নিজের বারান্দার কাছে এসে দাঁড়ালো। দরজাটা খুলতে খুলতে সঞ্জয়কে ফোন করছে। ফোন রিং হচ্ছে। কাজের সময় ফোনগুলো না ধরে কোথায় কি যে মারাতে যায় কি জানে। তাড়াতাড়ি ফোনটা ধর। তখনই বিক্রমের ঘরের দরজায় কেউ যেন ধাক্কা দেয়। একবার,
দুবার, তিনবার। বিক্রম অবাক হয়ে তাকায় বন্ধ দরজার দিকে। তখনই অপর প্রান্ত থেকে যখন সঞ্জয় বলছে, হ্যালো হ্যালো স্যার। বলো সঞ্জয়। স্যার, আমাদের পুলিশের টিম একজনকে গ্রেপ্তার করেছে। মনে আছে বিভাস হালদারের এক বন্ধুর সাথে আমরা কথা বলেছিলাম? এবার তার দেওয়া বয়ানের ভিত্তিতে এই লোকটাকে গ্রেপ্তার করা হয়েছে স্যার। এবং পুলিশের কাছে সে স্বীকার করেছে সেদিন ওই জায়গাটায় বিভাস আর অলিভিয়াকে দেখেছিল। কিন্তু সমস্যাটা হলো তাকে কেউ টাকা দিয়ে কাজটা করতে বলেছে। সেখানে ডাকার পরে প্রায় 3 জন সেখানে এসে পৌঁছয়। তারপর তাকে সেখান থেকে চলে যেতে বলা হয় টাকা নিয়ে। সে সেখান থেকে চলে যায়। তারপর বাকিদের কি হয়েছে সে কথা সে জানে না। আপনি একবার থানায় আসতে পারবেন? পারবো, কিন্তু মনে হচ্ছে আমাদের বাড়ির উপরে আবার কেউ নজর রেখেছে। এইমাত্র আমার দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল, এখন আর কেউ নেই। আর শোনো, যেখানে ওই দুটো ফোন পড়েছিল সেখানটা একজন গুপ্তচর কয়েকজন লোককে দেখেছে। তুমি সেখানে পুলিশ ফোর্স পাঠিয়ে দাও, আমি আসছি। বাইরে বেরিয়ে কিন্তু বিক্রম কাউকেই দেখতে পায় না। দরজা বন্ধ করে সে সেখান থেকে বারান্দাটায় এসে দাঁড়ায়। পুলিশের ফোর্স আসার পরে বিক্রম তাদের সঙ্গে সোজা গিয়ে পৌঁছয় সেই জায়গাটায়। আর সেখানে গিয়ে দেখতে পায় যেখানে দুটো ফোন পড়েছিল সেই গোটা জায়গাটা যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। গুপ্তচর হাঁপাতে হাঁপাতে বলল, আমি ওখানে লুকিয়ে দেখছিলাম সব কিছু স্যার। কিছু বলেননি, তাই আর কিছু করিও নি। 3 জন লোক ছিল, কি যেন খুঁজছিল, আর তারপরে আগুন জ্বালিয়ে দিল। ঠিক আছে, তুমি এখন যাও। আর কিছু জানতে পারলে আমায় জানিও। চলো, এখানে আর কিছুই হবে না, থানায় চলো। থানায় ততক্ষণে সেই লোকটা স্বীকারোক্তি দিয়েছে যে টাকার জন্য সে কাজটা করেছিল। সে আর কিছুই জানতো না। তাকে জেলে ভরা হয়। বিক্রমের মুখ থমথমে। তালুকদারের অফিসে বিক্রম ও সঞ্জয় বসে আছে। চ্যাটার্জি, কাজটা যে করেছিল তাকে তো পাওয়া গেল, কিন্তু আসল কালপিটটা তো এখনো বাইরে রয়েছে। হ্যাঁ, এবার কি করা যাবে? তাহলে একটা ব্যাপার কিন্তু প্রমাণ হয়ে গেল, আসলে এই 3টে খুন পরপর একটা অপরটার সঙ্গে জড়িয়ে আছে। আর তাই যেই আমরা কাছাকাছি পৌঁছে গেলাম অমনি লোকটা ধরা পড়ে গেল, যাতে এইখানেই ব্যাপারটা আপাতত চাপা পড়েছে। কিন্তু আমার মনে হয় আর কোন হবে না, 3য় খুনটাই ছিল শেষ। তবে আসল অপরাধীকে আমরা খুঁজে বার করবই। তাহলে আমাদের এর পরের কাজ কি হবে? প্রথম ওই আরোগ্য সেবানিকেতন নার্সিংহোম, আর দ্বিতীয় কাজ হবে বিভাস হালদারের বন্ধু এই ছেলেটির উপর নজর রাখা। খবরটা তো সেই দিয়েছিল, তাই না? আর তার সঙ্গে সঙ্গে আমাদের এবার এগোতে হবে দ্বিতীয় ভিকটিমের দিকে। আসলে অপরাধী এখন আমাদের হাতের অনেক বাইরে আছে, তাদের ছাড়া যাবে না। তাদের আটকাতে না পারলে বিপদ বাড়বে। সামনে রাখা ফোনটা হঠাৎ বেজে উঠল। ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে কেউ অচেনা গলায় বলল, আমার কাছে তুই কোনোদিনই আর আসতে পারবি না। তবে হ্যাঁ, তোকে একটা কথা বলে দে, আমার কাজ হয়ে গেছে। আর কাউকে আমার মারার দরকার হবে না। বিক্রম চ্যাটার্জি, ইউ আর অলরেডি লেট। যদি ক্ষমতা থাকে তাহলে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বল, শুয়োরের বাচ্চা। অপর প্রান্তের লোকটা সামান্য হেসে ফোনটা কেটে দিল। বিক্রম ফোনটা না রেখে তালুকদারের দিকে তাকিয়ে বলল, মিস্টার তালুকদার, আমরা 2-3 জনের একটা দল চাই, যারা আমার কথার সমস্ত কিছু করবে, কোনো প্রশ্ন করবে না। আছে এমন কেউ? মিস্টার চ্যাটার্জি, মানে এটা তো... বুঝতে পেরেছি। সঞ্জয়, চলো, আমাদের বেরোতে হবে। সময় নষ্ট করা যাবে না। এখনই আমাদের নার্সিংহোমের খোঁজ খবর নিতে হবে, তবে একটু অন্যরকম ভাবে। তালুকদারের দিকে তাকিয়ে সঞ্জয় বেরিয়ে আসে। বিক্রমের মুখ তখন রাগে থমথম করছে। সরাসরি তাকে চ্যালেঞ্জ দিয়েছে অপরাধী। কাজটা বোধ হয় ঠিক করল না অপরাধী। বিক্রম একবার কোমরে হাত রাখল, তারপর এগোতে এগোতে চাপা গলায় বলল, শুয়োরের বাচ্চা, বিক্রম চ্যাটার্জি কখনো কারো হুমকিতে ভয় পায় না। গাড়িটা তালুকদারের অফিসের সামনে থেকে বেরিয়ে এগোতে লাগলো ব্যারাকপুরের একটা নার্সিং হোমের দিকে। এতক্ষণ ধরে শুনছিলেন 3টি খুনের রহস্য প্রথম পর্ব। এর দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি
কিংবদন্তি নিয়ে আসবে আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।